1992 সালের জুন মাস সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে বিদায় নেওয়ার পর সেখানে তাদের মদতপুষ্টদের পতন হয়। আফগানিস্তানদের ক্ষমতায় আসেন মুজাহিদিন নেতা বুরহানুদ্দিন রাব্বানি। তবে সকল প্রধানরা রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিতে নারাজ। সোভিয়েত ইউনিয়ন এক হয়ে কাজ করতে চাইলেও মুজাহিদিনরা ছিল বিভিন্ন দলে বিভক্ত। কাজেই সোভিয়েত ইউনিয়ন বিদায় নেবার পরও যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল বুরহানুদ্দিন ক্ষমতায় নেওয়ার পরও চলতে থাকে। সে সময় আফগানিস্তানের আইন বলতে কিছুই ছিল না। লুটতরাজ এর জন্য পথে বের হওয়া ছিল হুমকি। রাস্তায় রাস্তায় সন্ত্রাসীরা চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি করত দিনে দুপুরে। এসব নিয়ন্ত্রণের কোনো ক্ষমতাই ছিল না বুরহানুদ্দিন সরকারের। এমন শৃঙ্খলাহীন সময়ের একটি ঘটনা, কান্দাহারের এক প্রত্যন্ত অঞ্চলে হাওড়ে দিয়ে যাওয়ার সময় একটি বিয়েট গাড়ি দিয়ে দেয় ডাকাতরা। সে গাড়িটি আটক করে নিয়ে যায় পার্শ্ববর্তী একটি গ্রামে বন্দীদের পরিবারের কাছে, দাবি করে মোটা অঙ্কে মুক্তিপণ। রোজকার এই ঘটনা অবাক হয়নি কেউ। তবে মাদ্রাসার এক শিক্ষক এই ঘটনা শুনে বসে থাকতে পারেননি। তার মাদ্রাসার ছাত্রদের সঙ্গে নিয়ে সোভিয়েত আমলের কিছু পুরনো অস্ত্র সমেত করে ডাকাতের গাড়িতে হামলা করে নিয়ে আসেন বন্দীদের। একজন মাদ্রাসার শিক্ষক এমন সাহসিকতা মনোবল ফিরে পায় সেখানকার স্থানীয় লোকেরাও। এই ঘটনার পর সবাই বুঝতে পারেন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। মোল্লা ওমর এরপর অন্যান্য মাদ্রাসায় গেলেন এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করলেন এবং সংঘবদ্ধ করলেন। তারপর তার নেতৃত্বে অল্প কয়েকদিনের মধ্যেই 40-50 জন ছাত্রছাত্রীদের উৎসাহিত করলেন। তারা ঠিক সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, যত অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। শুরু হলো একের পর এক প্রতিরোধ। ছাত্রদের সাথে যোগ দিল আরো অনেকেই। এভাবেই 1994 সালের শেষের দিকে সাবেক মুজাহিদিন, ছাত্র, শিক্ষক, কৃষক, ব্যবসায়ীদের নিয়ে জন্ম হলো নতুন সংগঠনের। পুস্ত ভাষায় তালেবান হলো ছাত্র, আর অধিকাংশ ছাত্র ছিল বিদায় সংগঠনটি পরিচিত লাভ করে তালেবান নামে। ঠিক কিভাবে উত্থান হয়েছিল তালেবানের, তাই জানতে চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইউটিউব হতে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্রিটিশদের হাতে স্বাধীনতা লাভের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে আফগানিস্তানের, যাতে ফাটল ধরে 1973 সালে। সর্বশেষ আফগান বাদশার পতন ঘটিয়ে দাউদ খান ক্ষমতায় আসার পর 1978 সালে দাউদ খানের পতন হয় এবং ক্ষমতা আসে সোভিয়েত ইউনিয়নের বামপন্থী, যার নাম নূর মোহাম্মদ তারাক্কি। তখন আবার সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতায় করায় আফগানিস্তানের, কিন্তু এরই মধ্যে নূর মোহাম্মদ তারাক্কি ক্ষমতা থেকে অপসারণ ও হত্যা করে তার নিজেরই দলের এক নেতা হাফিজুল্লাহ আমিনি। মূলত এরপর সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা চালানোর সুযোগ পেয়ে যায়। 1979 সালে সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী আফগানিস্তানে প্রবেশ করে এবং হাফিজুল্লাহকে শেষ করে ক্ষমতায় বসায় কারমালকে। সে সময় ইরানে ঘটে গেছে সকল ইসলামিক বিপ্লব, যার প্রভাব পড়ে আফগানিস্তানে ও ইসলামপন্থীরাও কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নকে মোটেও ভালোভাবে নেয়নি। সেই সাথে সোভিয়েত রাশিয়ার পুতুল সরকার প্রধান কারমালকে অপছন্দ করত তারা, কারণ আফগান ধর্মপ্রাণ মুসলমানদের ধারণা ছিল বামপন্থী কারমাল কখনো মুসলমানদের কাজ করবে না, বরং সে ক্ষমতায় থাকলে ধীরে ধীরে মুসলিম সমাজে বাড়বে অশ্লীলতা, নাস্তিকতা, ধর্মহীনতার প্রভাব। কারমাল সেই বিষয়টি বুঝতে পেরে ইসলামপন্থীদের প্রতি বেশ নমনীয় আচরণ শুরু করে, বিনামূল্যে কোরআন বিতরণ শুরু করে এবং মসজিদ নির্মাণের কাজে লেগে যায়, মনোযোগ দেন। কিন্তু ইসলামপন্থীরা কিছুতেই এসব ঠিকভাবে মেনে নিতে পারেননি, কারণ বিদেশি শক্তিকে তারা ভালোভাবে নেয়নি। আর এই সুযোগটা কাজে লাগায় আমেরিকা। ঠিক যেভাবে ভিয়েতনামে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার কৌশলে পরাস্ত করেছিল, এবার একই উপায় অবলম্বন করে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সহায়তায় CIA আফগানিস্তানের সরকার বিরোধীদের অস্ত্র সহায়তা ছিল পাকিস্তানের CIA। আফগান যোদ্ধারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। পুরো দেশেই গঠিত হয় অসংখ্য গেরিলা যোদ্ধা দল, যাদেরকে বলা হতো মুজাহিদিন। CIA-এর সহায়তায় মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পেয়ে মুজাহিদিনরা বীর তরফে অবতীর্ণ হয় এবং রণাঙ্গনে যাদের হাতে একটি অ্যানালগ যুদ্ধ বন্দুক ছিল না, মুজাহিদিনদের কাছে
পৌঁছে দেয় আমেরিকা অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সহ আরও অত্যাধুনিক সমরাস্ত্র। এছাড়াও দুর্গম আফগান পাহাড়ে বৈস্তৃণীতে আফগানিদের ভূমিতে সোভিয়েত ইউনিয়নের আর্মির এক গোলকধাঁধায় ফেঁসে যায়। 1986 সালে আফগানিস্তানের সরকার প্রধানের আসনে বসে মোহাম্মদ মুজিবুল্লাহ। পরে তিনি পাকিস্তানের সাথে একটি চুক্তি করেন যেন এক দেশ আরেক দেশের সাথে কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে। এই চুক্তি নিশ্চয়তা প্রদান করে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন। আমেরিকা তখন সোভিয়েত ইউনিয়নকে জানায় আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নিলেও মুজাহিদিনদের আরও অস্ত্র সহায়তা করবেন না মার্কিনিরা। এদিকে মুজিবুল্লাহ সরকার প্রধান হয়ে নতুন সংবিধান প্রণয়ন করে নিজের ক্ষমতা হ্রাস করে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও অবাধে রাজনীতি করার সুযোগ করে দেয়। পরিবর্তন করে দেশের জাতীয় পতাকা। এর মধ্যে আফগানিস্তান একদলীয় রাজনীতি থেকে বেরিয়ে আসে। 1988 সালে নির্বাচন হয় নতুন সংবিধান অনুযায়ী। এরপর 1989 সালে সোভিয়েত ইউনিয়ন লজ্জার পরাজয় নিয়ে ত্যাগ করলেন আফগানিস্তান। আমেরিকা কিন্তু তখনও মুজাহিদিনদের অস্ত্র এবং আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করেননি। তাই সোভিয়েত ইউনিয়ন ও মুজিবুল্লাহ সরকারকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে হাতে রাখতে চাইছেন। কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলেও আফগানিস্তানে মুজিবুল্লাহর দিন ফিরে আসে। এই সময় আফগানিস্তানের মুজাহিদিনদের মাঝে শুরু হয় অন্তর্দহ। দেশটি একা জড়িয়ে পড়ে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। 1992 সালে মুজিবুল্লাহ হটিয়ে ক্ষমতায় বসেন মুজাহিদিন নেতা বুরহানুদ্দিন রাব্বানি এবং দেশের নাম পরিবর্তন করে রাখেন ইসলামিক স্টেট অফ আফগানিস্তান। তবে তখন শুধু নামেই ছিল ইসলামিক রাষ্ট্র, কার্যত পুরো দেশ পরিচালনা ছিল না ইসলামের কোনো চিঠি ফুটাও। কারণ তখনও বুরহানুদ্দিন মুজাহিদিনদের সকল গ্রুপের নেতারা মেনে নিতে পারেননি। কাজেই তার শাসন আমলে আফগানিস্তানে দেখা দেয় ভয়াবহ বিশৃঙ্খলা ও নৈরাজ্য, সন্ত্রাসবাদ। আইনের শাসন বলতে কিছুই ছিল না তখন, বরং গোটা আফগানিস্তান ছিল ডাকাতদের কবলে। অবস্থা এমন ছিল যে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে একটি ট্রাক যেতে ট্রাকের অর্ধেক মাল শেষ হয়ে যেত, কারণ পথে চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি করত নৈরাজ্যবাদীরা। ঠিক তখনই মোল্লা ওমর এর নেতৃত্বে শুরু হয় ছাত্রদের নিয়ে সংগঠন, যা পরিচিত পায় তালেবান নামে। 1974 সালের শেষের দিকে তালেবান তাদের কার্যক্রম শুরু করে কান্দাহার প্রদেশ থেকে। ধীরে ধীরে তাদের সাথে যোগ দেয় কৃষক ও ব্যবসায়ী, শ্রমিক, বিভিন্ন পেশার লোকেরা। মাত্র কয়েক মাসে নিয়ন্ত্রণে আসে কান্দাহার প্রদেশ। 1996 সালেও তাদের রাজনৈতিক কাবুলের সন্ত্রাসবাদ ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। অনেকেই বলেন আফগানিস্তান নাকি পাকিস্তান ও আমেরিকার গোয়েন্দা সংস্থা তৈরি করেছেন। কথাটা পুরো সত্য নয়। শুরুতেই মোল্লা ওমরের প্রচেষ্টায় তালেবান এর জন্ম হয়। আশা করি বুঝতে পেরেছেন তালেবানের জন্ম কিভাবে হয়েছিল।